চলছে রমজানের দ্বিতীয় সপ্তাহ। ঈদের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। বিয়ে কিংবা ঈদ, নতুন গয়না ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যায় যে কোনো আয়োজন। শাড়ি, জামা, জুতা, অলংকার সবকিছু কেনার ধুমে পিছিয়ে নেই স্বর্ণ। আগেভাগে এই জুয়েলারি কিনে রাখছেন অনেকে। বাঙালি মাত্রই অলংকার প্রিয়, তাই তো ঈদের সময় স্বর্ণের দোকানগুলোতে থাকে ক্রেতাদের ভিড়। এই সময় নানা ডিজাইনের গয়না হয়ে ওঠে ফ্যাশন। পছন্দসই পোশাক কেনার পাশাপাশি কেউ কেউ ব্যস্ত শখের স্বর্ণ কেনায়। এমনই দৃশ্যের দেখা মেলে রাজধানীর নিউ মার্কেটে। দাম বাড়ার শঙ্কায় আগেভাগেই স্বর্ণের অলংকার কিনে রাখতে তৎপর ক্রেতারা। গোল্ড অল্প অল্প করে কিনে রাখাটা আমাদের জন্য, মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এটা তো খুব শখের পণ্য আমাদের। আমরা রেগুলারই গোল্ড কেনা হয় অল্প অল্প করে। ছোট একটা জিনিস কিনতে এগুলো 20-25 হাজার টাকা, 30 হাজার টাকা চলে যাচ্ছে। তো আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য তো অনেক কঠিন হয়ে যায় জিনিসটা। পরবর্তীতে হয়তোবা সোনা আর নাও কেনার অবস্থা থাকতে পারে, তাই এখনই কিনে ফেলছি। গত বছরের তুলনায় এবার স্বর্ণের ব্যবসা অনেকটাই মন্দা, তবে ঈদে ভালো বেচাকেনা হবে বলে আশাবাদী বিক্রেতারা। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, মানে অকল্পনীয় খারাপ। আমরা একটা ব্যবসা করছি, সেখানে আমাদের একটা স্থিতি ছিল, বেচাকিনি ছিল, দেশের পরিস্থিতি ভালো ছিল, সব মিলিয়ে ভালো বেচাকিনি হয়েছে। কিন্তু এবছর সে বেচাকিনি কিছু আমরা দেখতেছি না। রোজা যত আস্তে আস্তে বাড়বে, আসলে বেচাকিনিটা ততই বাড়বে, আমাদের এরকমই ধারণা, কারণ প্রতি বছর তাই হয়। 15-20 রোজার দিকে গেলে তখন দেখা যায় একটু বিয়ে শাদীর অর্ডার তখন থাকতে পারে, হয়তো আশা করছি তখন কিছু অর্ডার থাকবে। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সকাল 7টা 15 মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল 7টা 20 মিনিটে। একে একে সেখানে যোগ দেয় আরও 9টি ইউনিট। সবশেষ ইউনিটটি যোগ দেয় সকাল 8টা 39 মিনিটে। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, আগুনের ভয়াবহতা কেমন দেখছেন? আগুন নেভানোর কার্যক্রমের সবশেষ খবর জানাবেন। আর আগুন লাগার কারণ কি জানা গেছে, কি বলছে ফায়ার সার্ভিস? সাথী, আসলে এই মুহূর্তে আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা সবাই খবর পেয়েছি যে 7টা 15 মিনিটে কিন্তু এখানে আগুন লাগার ঘটনা ঘটে এবং 7টা 20 মিনিটে, অর্থাৎ 5 মিনিটের মধ্যে কিন্তু ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়। তারপর থেকে কিন্তু এখানে কাজ পরিচালনা করছে। একটু দেখাই আপনাকে, যদিও আগুনের খবর আমি আপনাকে ওইভাবে জানাতে পারছি না এবং দেখাতেও পারছি না যে আগুন কি পরিমাণ সেখানে লেগেছে, কারণ যেহেতু এটা একটা পাওয়ার সাপ্লাই হয় এখান থেকে, জাতীয় গ্রিডে এখান থেকে বিদ্যুৎ যুক্ত হয়, সেই জায়গাতে এই জায়গাটা একটু নিরাপত্তা সাথে দেখা হয় বলে এখানে অনেক কিছু রয়েছে যেগুলি আরও আগুনের ভয়াবহতা হতে পারে, যার কারণে এখানে অনেক নিরাপত্তার সাথে কিন্তু জিনিসটা দেখানো হচ্ছে, রাখা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা এখন আগুন যেখানে লেগেছে ঠিক সেই জায়গাটায় পৌঁছতে পারছি না, কেননা আগেই বলেছি নিরাপত্তার বিষয়। তবে ফায়ার সার্ভিস আমাদেরকে যতটা জানিয়েছেন যে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা তো আসলে পরবর্তীতেই জানানো যাবে যখন আগুনটা নেভানো সম্ভব হবে। এখন পর্যন্ত কিন্তু একে একে একটা ইউনিটের পরে 10টা ইউনিট যোগ হয়ে গিয়েছে। তারা তাদের যথেষ্ট চেষ্টা করছে। তবে এখানে যারা দায়িত্বে আছেন, আমরা এখানে দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, আমরা এখানে আর্মিকে দেখতে পাচ্ছি, আনসার বাহিনী আছেন। তারা বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে এই পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের যারা আছেন তারা ইতিমধ্যে একের পর এক কিন্তু আমরা দেখতে পেয়েছি তাদের গাড়ি কিন্তু এখানে চলে এসেছেন। এখন তারা ভেতরটা গিয়ে আগে পর্যবেক্ষণ করে তারপরে হয়তো সংবাদ মাধ্যমকে কোনো ব্রিফিং করে আমাদেরকে বিস্তারিত জানাতে পারে। সাথী, এই মুহূর্তে আমি আসলে দুঃখিত, আপনাকে আমি বিস্তারিত তথ্য দিতে পারছি না। ব্রিফিংয়ের পরে হচ্ছে যে আমরা আপনাকে জানাতে পারবো। নিশ্চয় বৃষ্টি, আপনার মাধ্যমে আমরা বিস্তারিত জানবো। ধন্যবাদ। ঘটা করে বই উৎসব হলেও বিগত সময়ে কোনো বছরই পহেলা জানুয়ারি বা জানুয়ারির মধ্যে সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। বেশিরভাগ বছরই বিনামূল্যের এই পাঠ্য বই পেতে অপেক্ষা করতে হয়েছে মার্চ মাস পর্যন্ত। এবছর আগের শিক্ষা উপদেষ্টা 10ই মার্চের মধ্যে সব বই দেওয়ার কথা জানালেও 40 কোটির মধ্যে এখনও প্রায় 1 কোটি বই ছাপানো বাকি। আওয়ামী সরকারের সময়ে প্রতি বছর পহেলা জানুয়ারি ঘটা করে চলত বই উৎসব। নতুন বই নিয়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব ছিল বাধ্যতামূলক। বলা হতো বছরের প্রথম দিনই সব বই হাতে পেয়ে গেছে শতভাগ শিক্ষার্থী। কিন্তু বাস্তবতা ভিন্ন।
অনুসন্ধানে দেখা গেছে বিগত সময়ে বেশিরভাগ বছরই পহেলা জানুয়ারি সব বই পায়নি শিক্ষার্থীরা। এমনকি বেশিরভাগ বছরই সব বই পেতে সময় লেগেছে মার্চ মাস পর্যন্ত। এই হিসেবে 2024 সালে পাঠ্য বই বিতরণ শেষ হয়েছে 7 মার্চ, 2023 সালে 17 মার্চ, 2022 সালে 24 মার্চ পর্যন্ত সময় লেগেছে বিনামূল্যের পাঠ্য বই বিতরণ করতে। আর 2010 সালে 21 জুলাই এবং তার আগের বছর 26 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সব বই পেতে। প্রতি বছরই উৎসবের নামে যেভাবে বলা হতো যে সকল বই বছরের প্রথম দিনে দেওয়া হয়ে গেছে, বিষয়টা কিন্তু আসলে কখনোই তা হয় নাই। এটা প্রতি বছরই একটা উৎসবের জন্য কিছু বই আগে ছাপিয়ে একটা উৎসব করা হয়েছে। উৎসবের নামে খরচও ভালোই হয়েছে, কিন্তু সব বই কিন্তু শেষ পর্যন্ত আমাদের রেকর্ড বলছে যে এরকমভাবে গিয়েছে। সরকার উৎসব করেছে, বই জানুয়ারির পুরো সময়, ফেব্রুয়ারি মাসও বই গেছে, কিন্তু এইবার দেখেন মানে ওই যে প্রত্যাশা অনেক বেশি। যখনই টেন্ডার হোক, এটা তো আমার দরকার নাই, আমার কালকে সকালেই বই দরকার, কিন্তু সকালে তো বই দেওয়া সম্ভব নয়। আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, আমরা আশা করি প্রতি 70 সকল বই আমাদের চলে যাবে। চলতি বছর এখনও সব বই হাতে পায়নি শিক্ষার্থীরা। এখনও প্রায় 1 কোটি বই ছাপানো বাকি, যা চলতি সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে এবার বই ও ছাপার মানে ছাড় দেয়া হয়নি। কাগজের সংকট, আর্ট কার্ডের সংকট, আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি গুণগত মানের বই ছাপা বাধাই, এটা যদি আমরা ছাড় দিতাম, তাহলে এই বই আমরা জানুয়ারি মাসের 10 তারিখের মধ্যে সকল বই দিয়ে ফেলতে পারতাম, এতে কোনোই সন্দেহ ছিল না। এগুলো বেশিরভাগ বই হচ্ছে অতিরিক্ত চাহিদার বই, কিংবা যে সমস্ত বইয়ের পরীক্ষা হচ্ছে না। আমরা অগ্রাধিকার ভিত্তিতে শেষে ছাপানো বইগুলোকে এভাবেই করেছি। আমার যেই কাগজ দেওয়ার কথা, আমি যেন এই কাগজ দিই, আমাকে আগে এই জায়গায় আমাকে নিয়ে যেতে হবে, এবং এটার জন্য একটা মেসেজ বই ছাপানোর আগেই দিতে হবে যে এর বাইরে হবে না, তাইলে ভাই তোমরা তোমাদের মতো থাকবা, আমরা আমাদের মতো থাকবো, তোমাদের কাজ কেটে আমরা অন্যদেরকে দিয়ে দিব। এবছর সারা দেশে প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য ছাপানো হচ্ছে প্রায় 40 কোটি বিনামূল্যের পাঠ্য বই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে ডিবিসি নিউজের বিশেষ প্রতিবেদন। ধারাবাহিক প্রতিবেদনের 13 পর্বে আজ থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ জোরে সোরেই দাবি ওঠে ডাকসু নির্বাচনের। ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তদন্ত কমিটিগুলো কোনো প্রতিবেদন না দেওয়ায় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দ্রুত নির্বাচন চাইলেও ছাত্রলীগকে সুবিধা দিতে তৈরি করা গঠনতন্ত্রের সংস্কার চায় ছাত্রদল ও নবগঠিত গণতান্ত্রিক ছাত্র সংসদ। অন্যদিকে প্রশাসনের গড়িমসির সঠিক কারণ জানতে চায় ইসলামী ছাত্র শিবির সহ বাম সংগঠনগুলো। সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 2019 সালে। আওয়ামী লীগ শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের আধিপত্য ছিল একচেটিয়া। তবে গত বছর 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের হটিয়ে রাজনীতিমুক্ত ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। এরপর আওয়ামী লীগ সরকার পতনে রাজনৈতিক পট পরিবর্তন হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু নির্বাচনের দিন তারিখ এখনও ঠিক হয়নি। নির্বাচন আয়োজনের জন্য করা 3 কমিটির রিপোর্টের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সুনির্দিষ্ট কোনো তারিখ এখনই পাওয়া সম্ভব নয় বলে জানালেন প্রক্টর। ডাকসু নির্বাচনের প্রশ্নে একমত সব ছাত্র সংগঠন, চান দ্রুত নির্বাচন। তবে নির্বাচনের আগে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন বলে মত ছাত্রদলের। যারা ভিন্ন মত ধারণ করত একক ছাত্র সংগঠন ব্যতীত, তো সেই জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি যে আপনারা ডাকসুর একটি কার্যকর গঠনতন্ত্রের সংস্কার নিশ্চিত করেন, একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করেন, তার মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় এরকম একটি ডাকসুর আয়োজন করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর যে ডিমান্ড আমরা সেটাকে বিশ্ববিদ্যালয়ের মাঝে দেখতে পাচ্ছি। তবে নির্বাচন নিয়ে প্রশাসনের গড়িমসি নিয়ে অন্যান্য সংগঠনগুলো বলছে সংস্কার বা অন্য ইস্যুতে ডাকসু নির্বাচনের জন্য প্রশাসন অতিরিক্ত সময় চাইলে উচিত তার সঠিক কারণ জানানো।
দাবিগুলো পূরণ করা এবং সংস্কার এবং একই সাথে ডাকসুর যে নির্বাচন প্রক্রিয়া সবগুলো একই সাথে চলতে পারে। জুলাই বা জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা মনে করি যে ডাকসু নির্বাচন যত পেছাবে ক্যাম্পাসের যেই স্থিতিশীল অবস্থা সেটা আরও নাজুক হতে থাকবে, অস্থিতিশীলতার দিকে যাবে। ফলে আমরা মনে করি দ্রুত সময়ের ভেতরে ডাকসু নির্বাচন হওয়া উচিত। কাউন্সিল গঠন করে সবাইকে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রমকে সত্যিকার অর্থে আগাতে হবে। ছাত্র সংসদ নির্বাচন মাস্ট দেশের গুণগত ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবর্তনের জন্য। ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন নিয়ে 3 কমিটির প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও এখনও না দেয়ায় হতাশ ছাত্র সংগঠনগুলো। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। শুষ্ক মৌসুমে চরম নাব্য সংকটে অকার্যকর হয়ে পড়ছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নদী বন্দর। যমুনা নদী এবং বন্দর চ্যানেলে পানি কমে যাওয়ায় জেটিতে ভিড়তে পারছে না বড় জাহাজ। এতে বাড়ছে পরিবহন খরচ, লোকসানে ঘাট ইজারাদার, আয় কমেছে শ্রমিকদেরও। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে নৌ চ্যানেল খননের দাবি ব্যবসায়ীদের। উত্তরবঙ্গের 16 জেলায় কৃষি উপকরণ, নির্মাণ সামগ্রী ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রাণকেন্দ্র সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর। প্রতিদিন চট্টগ্রাম, খুলনা, মোংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা জাহাজ ফিরে এখানে। তবে শুষ্ক মৌসুম এলেই চরম নাব্য সংকটে পড়ে বন্দরটি। স্বাভাবিকভাবে নদীতে বড় জাহাজ চলাচলে পানির গভীরতা প্রয়োজন 10 থেকে 12 ফুট। বর্তমানে এই বন্দর চ্যানেলে পানি আছে 5 থেকে 7 ফুট। নাব্য সংকটে বন্দরে ফিরতে পারছে না জাহাজ। ফলে পাটুরিয়া দৌলতিয়া ঘাটে পণ্য খালাস করতে হচ্ছে। সেখান থেকে লাইটারের জাহাজ ও কার্গোতে পণ্য আনতে হয় বন্দরে। নাব্যতার সংকট থাকলে আমি সুস্থভাবে জাহাজ চালাতে পারছি না। জাহাজ আনতে আমাদের অনেক সমস্যা হয়, নদী খনন করে না, বিভিন্ন জায়গা ঠেকে যায়। বন্দরে জাহাজ না আসায় ভাটা পড়েছে শ্রমিকদের আয় রোজগারে। নদী কাটা না আসে না, জাহাজ আসে না, আমার কাম কাজ নাই, তারপরে লোকজন নাই। শত শত লেবার ঘাটে কাজ পাই না, আমরা এসে দিন বসে থাকি, 100-150 টাকা কাজও হয় না আমাদের। নাব্য সংকট দূর করতে বাঘাবাড়ি বন্দরকে 2য় শ্রেণী থেকে 1ম শ্রেণীতে উন্নীত করার পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। 1ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার জন্য এই বিআইডব্লিউটিএ থেকে বিভিন্ন ধরনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। যদি এটি 1ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার সে প্রস্তাব যদি সরকারের কাছে গ্রহণযোগ্য হয়, তখন এই বিআইডব্লিউটিএ 1ম শ্রেণীর নৌরুটে উন্নীত করার কার্যক্রম গ্রহণ করবে। সময়ের সাথে নৌযানের আকার ও ধারণ ক্ষমতা বাড়লেও 80-র দশকে শাহজাদপুরে নির্মিত বন্দরটি আধুনিক হয়নি। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ফরিদপুর শহরের আদমপুর পৌরসভার বর্জ্য প্রক্রিয়াজাতকরণ ভাগাড়ে 20 দিন ধরে জ্বলছে আগুন। এর কালো ধোঁয়ার বিরূপ প্রভাব পড়ছে কয়েক কিলোমিটার এলাকায়, ছড়াচ্ছে রোগবালাই। তবে ধোঁয়া নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। 5 লাখ মানুষের বসবাস ফরিদপুর পৌরসভায়। এখানে 2011 সালে 3.5 একর জমির উপর 3 কোটি টাকায় জনবসতিপূর্ণ এলাকায় স্থাপন করা হয় একটি ময়লার ভাগাড়। তাতে রাত দিন ফেলা হচ্ছে বাসাবাড়ির বর্জ্য। দিনে দিনে পাহাড়ে রূপ নিয়েছে ভাগাড়টি। এসব বর্জ্যে দেয়া আগুন জ্বলছে দিনের পর দিন। অসহনীয় ধোঁয়ায় দিশেহারা পৌরবাসী। এই দেশে বসবাস করার মতো কোনো কায়দা নাই এবং এই গন্ধে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কাগজ জল পুরা। আমরা গন্ধে থাই পাই না, এই সকালে গন্ধে পেট ফুলে যায়, ভাত খাওয়া পাই না আমরা। আগুনের কালো ধোঁয়ার সাথে প্লাস্টিক, পলিথিন সহ বিভিন্ন বর্জ্যের তেজস্ক্রিয়ায় ছড়াচ্ছে নানা রোগ। অসুবিধায় পড়েছে শিক্ষার্থীরা। সকালবেলা যখন আগুন লাগায় তখন স্কুলে যাওয়া আসার সময় বাচ্চাদের ধোঁয়ার কারণে বাচ্চারা বমি এসে যায়। এই ক্ষেত্রে কয়েকবার আমরা ডিসির অফিসেও গেছি, পৌরসভায়ও গেছি, এই ক্ষেত্রে ওনারা কোনো ব্যবস্থা নিতেছে না। গন্ধ, বিচ্ছিরি গন্ধ, এমনই গন্ধ না আটকায় রাখা যায়, না ফিরেন যায়, না ঘরে শোয়া যায়, না মুখ আটকায় রাখা যায়, কোনো একটা নাই। দীর্ঘ সময়ের ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে বাড়ি বিক্রি করে অন্যত্র পাড়ি জমানোর পরিকল্পনা কারো কারো। যে আমরা জায়গা জমি বেঁচে চলে যাবো, বেচার সিদ্ধান্ত নিয়েছিলাম। বুড়া মানুষ মরে যায়, আমরা থাকতে পারি না ঘরে ধুয়ে, ওই গন্ধের ঠেলায় রাত্রে আর দিন না এই ফিলি বাতাস চাললি পারে এই গন্ধ আসে। তবে ধোঁয়া নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওইখানে হয়তো বা নিচে কোনো রকম আগুনের কোনো ফুলকি বা অস্তিত্ব নিশ্চয়ই ছিল, যার ফলে সেটা হয়তো ক্রমান্বয়ে আরেকটু বৃদ্ধি পেয়েছে। এখন আবারও একটু ধোঁয়া দেখা যাচ্ছে। আমরা এটা চেষ্টা করব সম্পূর্ণরূপে এই আগুনটা নিভিয়ে ধোঁয়া বন্ধ করবার জন্য। জনবসতিপূর্ণ এলাকা থেকে ভাগাড়টি অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।
মিষ্টি কুমড়া চাষ করে বিপাকে পড়েছেন কিশোরগঞ্জ ও নেত্রকোনার কৃষক। ফলন ও দাম কম হওয়ায় লোকসানে পড়েছেন তারা। স্থানীয় বাজারে প্রতি কেজি মিষ্টি কুমড়া আকার ভেদে বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকায়। তবে চাহিদার তুলনায় আমদানি বেশি থাকায় এবছর বাজারে দামের প্রভাব পড়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। কিশোরগঞ্জে 1216 হেক্টর জমিতে চাষ হয়েছে মিষ্টি কুমড়া। এর মধ্যে তাড়াইল ও ইটনা উপজেলায় মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে বেশি। প্রতি বছর 20 থেকে 25 টাকা দরে কুমড়া বিক্রি হলেও এবছর বিক্রি হচ্ছে 6 থেকে 10 টাকায়। এতে লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচই। গত বছর বাজার দর ছিল 26-27, 20-এর নিচে কোনো বাজার ছিল না। এবছর প্রথম বাজার শুরু হয়েছে 17 টাকা থেকে। লাভ তো আশা করতেছি হবে না, সালানটা উঠে কিনা। চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ায় মিষ্টি কুমড়ার দাম কমেছে বলে দাবি পাইকার ও আড়তদারদের। আমরা 20 টাকা 25 টাকা অথবা 30 টাকা আমরা আশা করছিলাম, এনে তো নাই। গত বছর যে ওষুধটা আমরা 5000 টাকার ওষুধ নিছি, এই ওষুধের দাম এবার 8000 টাকা দাম। সবজির উৎপাদন বেশি এবং বিভিন্ন জুস কোম্পানি মিষ্টি কুমড়া না কেনায় কমেছে দাম, বলছে কৃষি অধিদপ্তর। জুস তৈরি করার জন্য এই মিষ্টি কুমড়া ব্যবহার করে থাকে কোম্পানিগুলো। যদি এবার অন্যান্য বছরের তুলনায় এই মিষ্টি কুমড়াগুলো নেয় তাহলে কৃষকরা হয়তো ন্যায্য মূল্য প্রাপ্তি হবে। এদিকে বেশি লাভের আশায় নেত্রকোনার হাওড় অঞ্চল খালিয়াজড়িতে মিষ্টি কুমড়া চাষ করে ক্ষতির মুখে কৃষক। প্রথম দিকে ফলন এলেও পচনের কারণে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে গেছে। সেই সাথে বাজারে দাম কম হওয়ায় মূলধন হারানোর শঙ্কায় চাষিরা। কীটনাশকেও মিলছে না সমাধান। আশা প্রফিটে গ্যারেন্টেন করে আমরা তুলছি, অন্ত কত ফল নাই, আসি আমরা হতাশার মাঝে। আপনার এই যে হাওয়া বৃষ্টির কারণে মরার কারণে ফলন টলন টিকছে না, প্রায় অনেক টাকা লস। অতিমাত্রায় কীটনাশক ব্যবহারেই পরাগায়ন কম হয়েছে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পরাগায়নের জন্য আমরা যে ইনসেক্ট অর্থাৎ মৌমাছির যে প্রাদুর্ভাব থাকার কথা সেটা না থাকার কারণে এই মিষ্টি কুমড়া ছোট অবস্থায় পচে যাওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। তবে আমরা আশা করছি যে এখানকার কৃষকদের সাথে অন্যান্য এলাকার পাইকারদের একটা লিঙ্ক করে দেওয়ার জন্য, যাতে কৃষকরা এখানে মিষ্টি কুমড়া আবাদ করে লাভজনক পর্যায়ে যেতে পারে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর হাওড় এলাকায় 7800 হেক্টর জমিতে নানা জাতের সবজি আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।